হতাশা কাণ্ড, সাগিয়ার পুনরাবির্ভাব। সরকার মানে ফৌজ, সেই ফৌজের বুকের পাটা বেড়েছে। আগে ফৌজদের ক্যাম্পগুলো থাকত গাঁয়ের বাইরে, অনেক দূর পর্যন্ত কাঁটা তার দিয়ে ঘেরা। এখন তারা থাকে গাঁয়ের স্কুলের ঘরগুলোতে। বেলুচি ফৌজের দল যখন তখন ঘোড়ায় চড়ে গাঁয়ে গাঁয়ে টহল দিয়ে বেড়ায়। গিধর মণ্ডল রাতে কানি মুসলনিকে ফৌজি অফশোরের তাঁবুতে পাঠায়, আর দিনে তাকে নিয়ে নতুন খাঁ সাহেবের ইনসান আলীর বাড়িতে বসে পাইকারি জরিমানার লিস্ট তৈরি করে। চৌকিদার দিহাত এর পুলিন্দাগুলো আর ক্রান্তি দলকে দেয় না, বিক্রি করে দেয় বাবু সাহেবের বাড়ির কন্ট্রোল এর দোকানে ঠোঙা তৈরি করবার জন্য। লার্লিবাবু আর ইনসান আলী মিলে চাল কাপড়ের আড়ত খোলে নেপালে, এখান থেকে নিয়ে যায় রাতে। বাবু সাহেবের দস্তখতে লোকে কাপড় পায়। একদিন খেতে কাজ করিয়ে নিয়ে তারপর দস্তখত দেন তিনি। আগে রামায়ণজি শুনত কোশিজি থেকে আরম্ভ করে শিলিগুড়ি পর্যন্ত পাক্কি। এখন এতদূর পাক্কি সে দেখেছে, কিন্তু এর আদি অন্ত পায়নি। শুনেছে পূবে পাক্কি চলে গিয়েছে চীনের দেশে কামাখ্যামাই হয়ে। পশ্চিমেও কোথায় যেন গিয়েছে, নাম মনে আসছে না। এই রকমই হয়, রামায়ণ পড়তে শিখলেও দিহাত এর পাতা পড়া যায় না, শেষ নেই কিছুর। দলের যত লোক ধরা পড়ে তত নতুন লোক ভর্তি হয় না। এখন এতদূর পাক্কি সে দেখেছে, কিন্তু এর আদি অন্ত পায়নি। শুনেছে পূবে পাক্কি চলে গিয়েছে চীনের দেশে কামাখ্যামাই হয়ে। পশ্চিমেও কোথায় যেন গিয়েছে, নাম মনে আসছে না। এই রকমই হয়, রামায়ণ পড়তে শিখলেও দিহাত এর পাতা পড়া যায় না, শেষ নেই কিছুর। দলের যত লোক ধরা পড়ে তত নতুন লোক ভর্তি হয় না। আসে মধ্যে মধ্যে দু একটা স্কুলিয়া এখনো, রহস্য আর রোমাঞ্চের টানে। দল ছোট হয়ে এলে কি হবে, দলের মধ্যের গোলমালটা দিন দিনই বাড়ছে। এটা বেশি দূর গড়িয়েছে কিছুদিন থেকে। গান্ধী গিয়েছিল জিরানিয়ায় ভালো লোহার ব্যবসা করতে। সেখানকার ফৌজি হাওয়াগাড়ি মেরামতের কারখানার সর্বণ মিস্ত্রির সঙ্গে পরিচয় আছে দলের। জামালপুরের লোহাটা বড় খারাপ দিচ্ছিল। সে লোহার তৈরি পিস্তলের নিশানা বড় তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছিল ইদানিং। জিরানিয়া থেকে গান্ধী এর জন্য টাকা চেয়ে পাঠায়। প্যাটেলগঞ্জের বাজারের নৌরঙ্গিলাল গোলাদারের কাছ থেকে চাঁদা নিয়ে গান্ধীকে টাকা পাঠায়। চাঁদাটা অবশ্য তোলা হয়েছিল সাবেক ক্রান্তি দলের ধরনে। একটু জিরিয়ে নেবার অছিলায় রিভলভার শুদ্ধ কোমরের বেলটা খুলে সম্মুখের খাটিয়ায় রেখে পুরনো থিতানো মনোমালিন্যের হঠাৎ নাড়া পেয়ে ওপরে উঠে আসে। প্যাটেল বলে, বিলাকে আমার বাবাও যদি লাখ টাকা রোজগার করত, তাহলে আমি তাকে ছাড়তাম না। এ ঝগড়াটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে দলের মধ্যে। একজনের সমর্থকদের হাতে বেশি বন্দুক গেলে অন্যের সমর্থকরা ভরসা পায় না। রাতের পাহারার দু দলের দুজনের এক সঙ্গে ডিউটি পড়ে। দল থেকে ঠিক হয়েছে যে যে সব লোক 42 সালে জেলে গিয়েছিল এখন ফিরে আসছে, তাদের দলে টানবার চেষ্টা করতে হবে, না হলে আনাড়ি রং লুটদের দিয়ে বেশি কিছু কাজ হবে না। জেল ফেরতদের দলে আনতে পারলে লোকের চোখে দলের সম্মানটা বাড়ে
আর টাকা পয়সা সংক্রান্ত দুর্নামটা একটু কমে। দলে যদি সে নাও আসতে চায়, বাইরে থেকেও তো সাহায্য করতে পারে। সরকার একবার যখন ছেড়েছে তখন আর চট করে ধরবে না তাদের। তাই কে কবে ছাড়া পাচ্ছে সব খবর দলের লোকের নখাগ্রে। বিষকান্দার বিলটা আর বরকামাঝি ছাড়া পেয়েছে দিন কয়েক আগে, তাই প্যাটেল রামায়ণজির ওপর ডিউটি দেয় তাদের সঙ্গে দেখা করবার। যাওয়ার সময় হঠাৎ প্যাটেল বলে, না রামায়ণজি, আমি ভেবে দেখলাম যে বরকামাঝির সঙ্গে দেখা করে আর দরকার নেই। ওর বুদ্ধিটা বড় মোটা, চুপচাপ কোনো কাজ ওকে দিয়ে করানো যাবে না। কেবল বিলটার সঙ্গেই কথাবার্তা বলবেন। আর কিছু না করুক, দলের লোকগুলোর মোকদ্দমার তদবিরটাও যদি করতে পারে ঠিক করে কাছারিতে, তাহলেও অনেক কাজ হয়। 3 গুণ করে টাকা নেবেন বিজন উকিল বলেছে। তারিখের আগে তাকে মনে পড়িয়ে দেওয়ার জন্যও তো একজন লোকের দরকার। আপনার দোষছে, আপনি বললে শুনবে। বিজন উকিলের দেবার টাকাটা আসবে কোথা থেকে? রামায়ণজি বিশেষ কিছু ভেবে বলেনি কথাটা। সকলে এর মানে করে নেয়, উল্টো দলের টাকা জোগাড় করবার ধরনের ওপর ইঙ্গিত বলে ধরে নেয় সকলে এটাকে। আরও একটা প্রচ্ছন্ন মনের ভাব আছে রামায়ণজির কথার পেছনে। নিজেকে দলের অন্য সকলের চাইতে ভালো ভাবা। এটা ক্রান্তি দলের লোকেরা বরদাস্ত করতে পারে না। এতগুলো উদগ্র স্নায়ুর বারুদে দপ করে আগুন জ্বলে ওঠে। গান্ধী কম্বল চাপড়ে বলে, যেমন করে হোক জোটাতে হবে এর টাকা, আর সর্বণ মিস্ত্রির টাকা। কে একজন বলে, রামায়ণগিরি ফলাতে আসো আর নিজের ইমানদারির দিকে তাকিয়েও দেখো না। মুখ সামলে কথা বলবি বলছি। তাই ইমানদারি নিয়ে প্রশ্ন তুলছে এরা। এরা তাতমাটুলির পঞ্চনা যে ঢোঁড়ায়ের চোখ রাঙানো দেখে ভয় পেয়ে যাবে। সার্চ করা হোক রামায়ণজির বটুয়া। কেঁপে ওঠে রামায়ণজির বুক। এতক্ষণে সে বোঝে এরা কি বলতে চায়। তার ঘুমানোর সময় এরা বোধ হয় বটুয়াটা খুলে দেখে থাকবে। না না, বিশ্বাস করো গান্ধী। সর্দার, তুমি অবিশ্বাস করো না। এ রাহাজানির জিনিস নয়, ভুল ভেবো না। এই রামায়ণ হাত করে বলছি, আমার ইমানদারিটুকুতে যদি সন্দেহ হয়, তাহলে আমার আর থাকলো কি? নানা রকম জেরা করে সকলে। তার বিরুদ্ধে এত বিদ্বেষও জমানো ছিল এ লোকগুলোর। এটা তার মরা ছেলের গলার মালা। এ কথা কেউ বিশ্বাস করল কিনা কে জানে। বলেনি কেন সে এ কথা আগে নিজে থেকে? তার কথাটা বিশ্বাস করলেও হয়তো সবাই তাকে স্বার্থপর ভাবছে। দলের এত দরকারের সময়ও নিজে জিনিসটা দলকে দেয়নি বলে। প্যাটেল আর গান্ধী দুইজনেই তাকে নিজের দলে টানতে চায়। যে কোনো একটা দলে গেলে তার সমর্থন পাওয়া যেত এখন। শেষ পর্যন্ত সকলকে ঠান্ডা করে গান্ধী। প্যাটেল রামায়ণজির পিঠ চাপড়ে কথাটা ভুলে যেতে বলে। দলের অন্য সকলে হাসি তামাশা আরম্ভ করে অন্য একটা বিষয় নিয়ে। এসব ভাব আড়ির খেলা তাদের অষ্টপ্রহর। একটা জিনিস নিয়ে বেশিক্ষণ মাথা ঘামানো আজকাল আর তাদের ধাতস্থ হয় না। মুহূর্তে মুহূর্তে এদের মন বদলায়। আমাদের শোনাতে এসেছিল কথা, তোমাকেও শুনিয়ে দিয়েছি। দলের আর 10 জনের চাইতে তুমি এক চুলও ভালো না, এই হচ্ছে সকলের মনের ভাব। আগুনে ঝলসানো ছোলার গাছগুলো নিয়ে ততক্ষণে কাড়াকাড়ি পড়ে গিয়েছে দলের মধ্যে। একজন রামায়ণজিকেও কতগুলো দিয়ে গেল।
মনের ওপর একটা দুশ্চিন্তার বোঝা নিয়ে রামায়ণজি বিষকান্দার পথে বেরোয়। যাত্রাটা প্রথমে খারাপ হয়ে গিয়েছে আজ। বরাতে কি আছে কে জানে। বটুয়াটা বাইরে থেকে টিপে টিপে দেখে। এইটাকে নিয়েই তো যত গণ্ডগোল হলো আজকে, অথচ যার দেওয়া সে একটা খবরও রাখে না। যে যাওয়ার সময় বলে গিয়েছিল তার মাকে দেখতে, রাখতে পেরেছে কি তার কথা? রামায়ণজি যখন বিষকান্দায় পৌঁছল তখন সন্ধ্যা হয়ে গিয়েছে। ভজন শেষ হওয়ার পর বিলটা বাড়ি ফিরলে তখন গিয়ে চুপচাপ দেখা করবে তার সঙ্গে। ততক্ষণ এই শীতের মধ্যে কোথায় বাইরে বসে রাত কাটাবে? তার চাইতে টোলার বাইরে মোসম্মদের বাড়িতে যাওয়াই ভালো। তাছাড়া সাগিয়ার যাওয়ার সময় কথাটাও রাখা হবে। আজকের আসবার আগের ঘটনার জন্যই বোধহয় সাগিয়ার কথাটা বারবার মনে পড়ছে। এদিকটায় কোনো ভয় নেই। ফৌজের ক্যাম্প কুশির ধারে, গুটিপোকার ঘরের পাশে। মাঘ মাসে জলা জমিটার জল শুকিয়েছে। মানুষ সমান একরকম ঘাসের মধ্যে দিয়ে পায়ে চলার পথ। দূরে বাবু সাহেবের বাড়ির দিকে আর কৈরিটোলায় গিধর মণ্ডলের বাড়ির দিকে শীতের ধোঁয়ার মধ্যে দিয়েও অস্পষ্ট আলো দেখা যাচ্ছে। বাকি গাঁখানা অন্ধকার। মোসম্মতের বাড়ির মধ্যে যেন কথাবার্তার শব্দ শোনা যাচ্ছে। ও বুড়ির চিরকাল আপন মনে বকা অভ্যাস। যাক, বুড়ি তাহলে ভালোই আছে। উঠোনের ঝাঁপ বন্ধ ভিতর থেকে। এই সাঁঝ রাতেই গায়ে মিলিটারি ক্যাম্প হয়েছে বলে বোধ হয় রামায়ণজি দরজা খুলে রাখে। এই জুতো পরা আর চা খাওয়ার কথাটা লোকে ব্যবহার করে ক্রান্তি দলের বিরুদ্ধে, ডাকাতি অভিযোগের প্রমাণে। গাঁয়ের সাধারণ লোক জানে যে সৎ পথে থাকলে তাদের শ্রেণীর কারও পক্ষে এই বিলাসিতা ও ব্যসনের খরচ জোটানো সম্ভব নয়। তাই জুতো পরে সাগিয়ার মায়ের সম্মুখে যেতে লজ্জা করে। মোসম্মত, ও মোসম্মত, বাড়ি আছো নাকি মোসম্মত? কে? কথার স্বরটা কিরকম যেন একটা লাগে। মনটা এখনো সুস্থির হয়নি। সেই জন্যই বোধ হয় এমন মনে হচ্ছে। মেহমান? বোধ হয় ভরসা পাচ্ছে না বুড়ি। পাশের গোয়াল ঘরে একটা গরু ডাকছে। অনেকদিন মোসম্মতের গোয়াল ঘরে কাটাতে হয়েছে তাকে। গরুটা কি তার গলার স্বর চিনতে পারল নাকি? সে গরুটা কি আর এতদিন বেঁচে আছে? বেড়ার ফাঁকের ভিতর দিয়ে একটা মৃদু আলো দেখা যাচ্ছে। গোবর লাগানো পাটকাঠির আলোটা কাছে আসছে। কে? ঢোড়াই? ঢোড়াই? সাগিয়া? অজস্র প্রশ্ন ভিড় করে আসে ঢোড়াইয়ের মনে। ঝাঁপখানাকে ধরে দাঁড়াতে হয়। ওমা, দেখে যাও কে এসেছে। সকালে দেখি এই বেড়ার ওপর একটা কাক আর একটা কাকের মুখে খাবার গুঁজে দিচ্ছে। তখনই আমি মাকে বলেছি ঘরে অতিথি আসবে। আমরা মায়ে বেটিতে ভেবে মরছিলাম যে না আছে ভাতার পুত, না আছে সাত গোষ্ঠীতে আপনার বলতে একটা কেউ। ভয়ে মরি। অতিথি বলতে চোর ডাকাত, না হয় ফৌজি ক্যাম্পে সেপাই। এতক্ষণে ঢোড়াইয়ের কথা বেরোয়। কবে এলে? অনেক দূর থেকে যেন এলো স্বরটা। এই তো কিছুদিন আগে। এসেই সব শুনেছি তোমাদের কথা মায়ের কাছ থেকে। দেখি একবার মেহমানের চেহারাখানা ভালো করে। সাগিয়া পাটকাঠিটা তুলে ধরে ঢোড়াইয়ের দিকে। ঢোড়াইয়ের মনে হয় যে সাগিয়া বোধ হয় আগের চেয়ে একটু প্রগল্ভতা হয়েছে। এ কি ছাই চেহারা হয়েছে ঘুরে ঘুরে?
কিছু খাও দাও, না উপোস করেই থাকো? এবার ফৌজের উর্দি চড়েছে গায়ে, ও উর্দি আজকাল পচে গিয়েছে। না, সাগিয়া বদলায়নি। দরদ ভরা বকুনিগুলো শুনেই ঢোড়াই বুঝতে পারে একটু কালো হয়েছে আগের চেয়ে, আর কথাবার্তায় আত্মপ্রত্যয় অনেক বেড়েছে। বোধহয় প্রৌঢ়ত্বের সীমায় পৌঁছেছে বলে, কিংবা হয়তো পৃথিবীর সঙ্গে এই কয় বছরের যাযাবরী পরিচয়ের ফলে। ঢোড়াই লক্ষ্য করতে চেষ্টা করে যে সাগিয়ার চোখ দুটো তার চোখের মধ্যে কিছু খুঁজে বেড়াচ্ছে কিনা। সেই আগেকার মতো না। প্রশ্নের উত্তর বোধহয় পেয়ে গিয়েছে সে। হয়তো তার আর জবাবের দরকার নেই, কিন্তু সেই সাগিয়া ঠিক তেমনই আছে। নইলে তার বকুনিটাকে কি কখনো আদর বলে মনে হয়? বুড়ি এসে ঢোড়াইকে জড়িয়ে ধরে। আর তো আমাদের ভুলে গিয়েছিস তুই, বড়লোক হয়ে? তবু যে মনে পড়েছে আজ, সে আমার 14 পুরুষের ভাগ্যি। মোসম্মতের কথায় প্রতিবাদ করে না ঢোড়াই। বুড়ো মানুষ, ভালো মনে বলছে। ভাগ্যে সে জুতো জোড়া বাইরে রেখে এসেছে। কি করবে সাগিয়া ভেবেই পায় না। খাটিয়াখানার ওপর কম্বল বিছিয়ে দেয়, ঘটিতে জল এনে দেয় পা ধোবার জন্য। নারকেল তেলের শিশিটা পেড়ে নিয়ে গরম করতে বসে পাটকাঠি জেলে। ও মা, দেখো আমার আক্কেল। মার সঙ্গে গল্প করো ততক্ষণ। তেলের শিশিটা ঢোড়াইয়ের হাতে দিয়েই সাগিয়া ছোটে গোয়াল ঘরের দিকে। মিছে দৌড়ুচ্ছিস সাগিয়া? বাছুর খুলে দেওয়া হয়েছে তখন, এখন কি আর পাবি এক আজলাও? মোসম্মতের কাছ থেকেই ঢোড়াই সব জানতে পারে। যেমন হঠাৎ চলে গিয়েছিল, তেমনি অপ্রত্যাশিতভাবেই ফিরে এসেছে। মাঝের জীবনে কথা ঢোড়াই শুনতে চায় না। সাগিয়া ফিরে এসেছে, সেইটাই সবচেয়ে বড় কথা। কি রকম যেন সাগিয়ার মাটা, সব খবর সে ঢোড়াইকে শোনাবে। বিদেশিয়ার দলের সেই গুঁফো হারামজাদা কি একটা ফৌজে কাজ পেয়েছে, জায়গায় জায়গায় গিয়ে নাকি ফৌজদের গান বাজনা শুনিয়ে বেড়াতে হবে। যেমন সরকার তা তেমনি ফৌজ। সাগিয়াকে ছেড়ে দিয়েছে নাকি? সে তারপরই চলে এসেছে? আমি কিছু জিজ্ঞাসা করিনি তাকে, সে নিজে থেকে যা কিছু বলেছে। যেদিন আসে সেদিন শুধু বলেছিল যে বয়স 2-20 পেরোনোর পর লোকে কিছু বললে গায়ে লাগে না। তারপর ফিস ফিস করে ঢোড়াইয়ের কাছে মুখ নিয়ে গিয়ে বলে, টোলার লোকও নরম হয়েছে আমাদের ওপর এখন, হবে না? সেই তুই যখন পালালি না, সেই সময় টমিরা কার বাড়িতে কি করেছিল সে তো সবার চোখে দেখা। রাজ্যি শুদ্ধ লোক জানতো যে টমিরা ভুট্টা খেতে ঢোকে না, তাই গায়ের মেয়েদের রাখা হয়েছিল ভুট্টা খেতে। ঢোকে আবার না, যেতে দে সে সব কথা। আর গিধরের কোয়েরি পুরনো কাসুন্দি ঘাঁটাতে যায়। কি বকতেই পারে বুড়িটা। এখান থেকে দেখা যাচ্ছে সাগিয়া কি যেন উনুনে চড়িয়েছে। মুখের একদিকে আগুনের আলোটা পড়েছে। সে চলে যাওয়ার দিনও হাটে তার এই রূপই দেখেছিল। মাথার কাপড়টার সঙ্গে সঙ্গে গম্ভীর কাঠিন্যের মুখোশটা খসে পড়েছে। এই কাজেই তাকে মানায় ভালো। কতদিন আগের দেখা কোথাকার একটা লোকের একটু তৃপ্তির জন্য নিজের সমস্ত একাগ্রতা নিঃশেষ করে দিয়েছে সাগিয়া। অন্য লোকের তৃপ্তির জন্য নয়, নিজের তৃপ্তির জন্য। এর বদলে সে কিছু চায় না নতুন করে। তার জন্য রাধা, দুধ দোয়ানো,
ন্যাতা দিয়ে নিকিয়ে তার ওপর পিঁড়ি পাতা। খাওয়ার সময় একটার পর একটা করে পাটকাঠি জ্বালানো, তার একার জন্য, আর কারো জন্য নয়। ভাবতেও বেশ লাগে ঢোঁড়াইয়ের। কীর্তনের মাতন কানে আসছে দূর থেকে। এইবার বোধ হয় শেষ হবে। আঙিনার বেড়ার ওপর দিয়ে দেখা যায় ঘন কুয়াশার মধ্যে জোনাকি পোকা জ্বলছে মিটমিট করে। মোসম্মত বলে, হাতে জল ঢেলে দে সাগিয়া। সাগিয়া হেসে ওঠে। ঢোড়াই আবার মেহমান, তার আবার হাতে জল ঢেলে দিতে হবে? বলে, কিন্তু জল ঢেলে দেয় ঠিকই। এই যে গো, শিরি পঞ্চমীর মেহমান, তোমার শোবার খাটিয়া। আজ শিরি পঞ্চমী নাকি? আর কি আমাদের দিনক্ষণের হিসেব আছে? ঢোড়াইয়ের ইচ্ছে করে দুটো ক্রান্তি দলের কথা বলে সাগিয়ার কাছে একটু বাহাদুরি দেখাতে, আরও একটু আদর কাটতে। সে সুবিধা সাগিয়া দেয় না। একটা ভাঙা কড়াতে করে উনুন থেকে আগুন নিয়ে আসে। নাও, হাত পা গরম করে নাও। শিরি পঞ্চমীর ভাগ একটু কপালে দিয়ে নেয়। সদ্য মাখা নারকেল তেলের ওপর ভাগটা নেপটে বসে। কম্বলের নিচে এই কাঁথাখানা দিয়ে নাও আরাম হবে। খেরোর বালিশটার বহুদিনের সঞ্চিত নারকেল তেলের পচা গন্ধটা খারাপ লাগে না। মনের মধ্যে এই গন্ধের পরিচয় অস্পষ্ট হয়ে এসেছে। ধূপকাঠি নিভাবার অনেকক্ষণ পরের ফিকে সুবাসের মতো, নিরাপত্তা আর স্নিগ্ধ আরামের আবেশ মেশানো। ঢোলক খঞ্জুনির শব্দটা আর শোনা যাচ্ছে না। শোনা গেলে বেশ হতো। বিলটা তাহলে এবার বোধ হয় বাড়ি ফিরেছে। শীতের মধ্যে খাওয়া দাওয়ার পর এবার কম্বলের মধ্যে ঢুকলে আর বেরুতে ইচ্ছে করে না। উঠোনের দুয়ারের বাইরে একটা আলো দেখা যায়। ঢোড়াই উঠে কপাটের আড়ালে গিয়ে দাঁড়ায়। ক্রান্তি দলের লোকের জীবনের এসব বহুবার ঘটে গিয়েছে। কারা যেন কথা বলছে বাইরে। অন্ধকারের ভেতর সাগিয়ার মা, কারো মুখ চোখ দেখা যাচ্ছে না। সাগিয়া কোনো কথা না বলে ঢোড়াইয়ের হাতটা ধরে তাকে টেনে এনে বিছানায় শোয়ায়। তারপর কম্বল আর কাঁথাটা দিয়ে তার পা থেকে মাথা পর্যন্ত ঢেকে দেয়। ছি ছি, কি ভুলই করে ফেলেছে সাগিয়া। ভেতরের থেকে দরজার ঝাঁপটা বেঁধে দিলেই খানিকটা সময় পাওয়া যেত। কে আবার এলো এই রাতে? সাগিয়ার দেখা দেখি মোসম্মত উঠানে নামে। হাতে লণ্ঠন, কেরোসিন তেল জ্বালানো বাড়ির লোক দেখছি। কে? কারা? কোথায় গো মোসম্মত? কে? গিধরের বউ? আয় আয়, এত রাত্রিরে? টোলার বার তো মনের বার। মনের বার হলে কি আর এসেছি? আজ টোলায় শিরি পঞ্চমীর ভজন আমাদের দুয়ারেই হলো কিনা, তাই ভাবলাম বৎসরকার দিনের প্রসাদ আর ভাগ দিয়ে আসি দিদিকে। তোমার ছেলে বলল, তা দিয়ে এসো না কেন? দূরও তো কম নয়। তার উপর যা দিনকাল, একা পথে চলতে দিনে এই সাহস হয় না, তার আবার রাতে। ওই মুখ পোড়াগুলো জ্বালায়। অতি কষ্টে কনৌরির ছেলেটাকে সঙ্গে করে এসেছি। আজকাল পাইকারি জরিমানার ফৌজি হাকিম গিধর মণ্ডলের হাতের মধ্যে, তাই কেউই আর এখন গিধরকে চটাতে রাজি নয়। সেও এই হিড়িকে জাতের মণ্ডলের হৃদ সম্ভ্রম ফিরিয়ে পাবার চেষ্টা করছে। তাই তার বাড়িতে সে শিরি পঞ্চমীর ভজনের আয়োজন করেছিল, আর সাগিয়ার কাছে গিধরের বউ কৃতজ্ঞ। সেই জন্যই বোধ হয় আজ এই প্রসাদ আর ভাগ নিয়ে এসেছে। গিধরের বউ আর গনৌরীর ছেলেটা
অন্ধকার শোবার ঘরের দিকে তাকাচ্ছে। ঢোড়াইকে দেখতে পাচ্ছে না তো? এদের উঠে বসতে বলবে নাকি বারান্দায়? আগুনের কড়াখান আনবে নাকি? সাগিয়া বলে, মা, প্রসাদ আর ভাগ নাও। শীতের মধ্যে ওরা কতক্ষণ দাঁড়িয়ে থাকবে এমন করে? না না, আমি আর বসবো না, বাড়ির ছিষ্টি কাজ ফেলে এসেছি। গিধরের বউকে আগিয়ে দেবার জন্য সাগিয়া আর মোসম্মদ উঠান থেকে বার হয়। দরজার বাইরে গিয়েই গিধরের বউ বলে, জুতো দেখছি। হাতের ফুলুরিটা আতর্কিতে চিলে ছো মেরে নিয়ে যাওয়ার মুহূর্তে যেমন ব্যাপারটা ঠিক ভালো করে বোঝাই যায় না, তেমনি অবস্থা হয় মোসম্মদ আর সাগিয়ার। কি আক্কেল ঢোড়াইয়ের! এই কথাই তাহলে ওরা বাড়িতে ঢোকার আগে বলা বলি করছিল। সাগিয়া বলে, ও মা, নিশ্চয়ই ফেলে গিয়েছে সেই বইটা। সাদা বলদটা খাচ্ছেও না, তাচ্ছেও না, দিন দিন হাড় পাঁচটা বেরিয়ে যাচ্ছে। একটা বই যাচ্ছিল হেঁকে, তাকেই মা ডাকল। সে বলে যে এ কিছু না, গায়ে পোকা হয়েছে তাই, একটু হলুদ খাওয়াও, কেরোসিন তেলে ছাই ভিজিয়ে তাই দিয়ে গা ডলে দাও, একদিনে সেরে যাবে। পোড়া কপালে রামজি ছাই দিয়েছেন, ছাই না হয় জুটল, কিন্তু আজকালকার দিনে কেরোসিন তেল জোটায় কি করে? বিদেশিয়া দলের সঙ্গে এতকাল সাগিয়া বৃথায় কাটায়নি। গিধরের বউ এ কথায় ভুলল কিনা বোঝা যায় না। গণরির ছেলেটা বলে, ফৌজি জুতো? কোনো ফৌজের লোকের কাছ থেকে কিনে থাকবে বইটা। গিধরের বউয়ের কানে কথার সুরটা একটা অযাচিত কৈফিয়তের মতো ঠেকে। তারা দূরে চলে গেলে সাগিয়া মাকে বলে যে এসব কথা আর ঢোড়াইয়ের কাছে তুলে দরকার নেই, একদিন একটু আরামে ঘুমোক। আজকের মতো দিনে তাদের বাড়িতে সে ঢোড়াইয়ের দুর্বহ জীবনকে অযথা ভারাক্রান্ত করতে চায় না। মোসম্মদ গম্ভীর হয়ে তামাক খেতে বসে। তার মনের মধ্যে কুয়াশা জমে আসে। তার মেয়ে বুঝি মেহমানকে বাঁচাতে গিয়ে আবার নতুন করে একটা কলঙ্কের টিকা নিল কপালে। এ ব্যাপার এখন থামলে হয়। প্রসাদ খাওয়ার পর ঢোড়াইয়ের মনে হয় যে এইবার যাওয়া উচিত বিলটার সঙ্গে দেখা করতে, নইলে বিলটা ঘুমিয়ে পড়বার পর গেলে অসুবিধা। তাছাড়া ক্রান্তি দলের নির্দেশ যে যার বাড়িতে খাবে তার ওখানে শুও না। অনেক অভিজ্ঞতা প্রসূত এই নির্দেশ। এ কথা না মেনে কে কোথায় কবে ধরা পড়েছে সব ঢোড়াইয়ের জানা। তাই আর এই ঢালা আদেশকে অহেতুক মনে হয় না ঢোড়াইয়ের। সে একরকম জোর করেই বিছানা থেকে উঠে পড়ে। অবাক হয়ে যায় সাগিয়া। আমায় যেতে হবে এখনই, কাজ আছে। এই রাত্রিরে? রাত্রিরে না তো কি, শীত কি দিনে কাটে নাকি লোকে? হেসে ঢোড়াই হালকা করে দিতে চায় মনের ওপরের বোঝাটাকে। তাকে যেতেই হবে। হ্যাঁ, তোমরা হলে কাজের মানুষ। ঢোড়াই বুঝতে চেষ্টা করে সাগিয়া কি ভেবে কথাটা বলল। ঠাট্টা করল না তো? ঠিক বোঝা যায় না। মোসম্মদ দাওয়ায় বসে তামাক খাচ্ছিল। একটু ফাঁক ছুঁয়ে প্রণাম করে তাকে ঢোড়াই। বড্ড ভালো লেগেছে তার আজকে মোসম্মদকে। বুড়িও হুঁকোটা ঢোড়াইয়ের মাথায় ঠেকিয়ে বৎসরকার দিনের আশীর্বাদ করে। রামজি করুন যেন তাদের সুমতি হয়, কেবল টাকা কামাচ্ছিস, এবার বিয়ে থা করে সংসারী হ। প্রসাদের থালা থেকে চিনিটুকু সাগিয়া একখান ন্যাকড়ায় বেঁধে ঢোড়াইয়ের উর্দির পকেটে দিয়ে দেয়। বুড়ি বলে, ওই গিধর মণ্ডল বলেই চিনিটা জোগাড় করতে পেরেছিল, নইলে আজকাল কি আর পূজা পার্বণ করবার জো আছে? বলে
সে নিজেই বোঝে যে তার কথাটা সমোপযোগী হয়নি। তাড়াতাড়ি সামলে নিয়ে বলে, এ আসবার দরকার কি ছিল? ধোড়ায় কতক্ষণই বা ছিল, মাত্র ৩-৪ ঘন্টা হবে। তবু সে চলে যাওয়ার পর বাড়িটা খালি খালি লাগে। শীতের রাতের ঝিঁঝির ডাকে নিঃসঙ্গতা আরও বেশি মনে হয়। ধোড়াইয়ের কথা মনে করে আগুনের কড়াইখানা কোলের কাছে টেনে নিতে সংকোচ লাগে। আকাশ পাতাল ভেবে নিঝুম ঠান্ডা মনটাকে আবার স্বাভাবিক অবস্থায় আনবার চেষ্টা করতে হয়। মোসম্মতের তবু তো হুঁকোটা আছে। বাড়ির কাছেই শিয়াল ডেকে ওঠে। রাত দুপুর হয়ে গেল নাকি এরই মধ্যে? তারপর ডাকে একটা কুকুর। কুকুরের স্বরটা একটু ভাঙা ভাঙা গোছের। মাঘের শীতে বাঘে কাঁপে, তার আবার কুকুর। গাঁয়ের কুকুর এতদূর এসেছে শিয়ালের পেছনে? সত্যি ধোড়াইটার কি আক্কেল! কুকুর শিয়ালেরও তো জুতোটা বাইরে থেকে টানাটানি করে নিয়ে যেতে পারত। মিয়াও মিয়াও। মা মেয়ে দুজনেই দুজনের মুখের দিকে তাকায়। আর ভুল হয় না কারো। এতক্ষণ প্রায় বুঝেও মনকে ফাঁকি দেবার চেষ্টা করছিল। তখনই আমি বলেছি, সাগিয়া মিয়াও। কে? তোর পিসে মশাই। ঝাঁপ ঠেলে টোলার ছেলের দল উঠোনে ঢোকে। গনৌরীর ছেলেটা ফিরে গিয়ে পাড়ার বন্ধুদের খবর দিয়েছিল, ফৌজের লোক, ফৌজি জুতো। গাঁয়ের বাইরে করে দিলে কি হবে? যাতে তো কোয়েরি। এ কি কানি মুসর্নি পেয়েছ? এখানে এসে দেখে যে ফৌজি ফেরার। জুতো জোড়া নেই। সকলে গনৌরীর ছেলেটাকে দোষ দেয়। জুতো জোড়া তার নিয়ে যাওয়া উচিত ছিল হাকিমের কাছে দাখিল করবার জন্য। তারপর সব রাগ গিয়ে পড়ে সাগিয়ার ওপর। 3 কাল গিয়ে 1 কাল ঠেকেছে, স্বভাব যাবে কোথায়? ফের যে একে সেই, ফৌজের লোক না হলে আর সানায় না আজকাল। সাগিয়া কোনো কথা বলে না। এই সব ছোট ছোট পাড়ার ছেলেরা তার পেটের ছেলে বেঁচে থাকলে এদের থেকে কত বড় হতো আজ। এদের কাছে নিজের চরিত্রের সাফাই দিতেও ঘেন্না করে। আর ধোড়াইয়ের নাম জানাজানি হলে হয়তো এখনই গিধর মণ্ডল ফৌজে খবর দেবে, হয়তো ধোড়াই এখনো কাছাকাছি আছে। আগে একবার টোলা ছাড়া করেছিলাম, এবার দেশ ছাড়া করাবো। ভাবিস না যে ওই ফৌজের বাপও তোদের বাঁচাতে পারবে। হাসি টিটকিরি গালির তৌড়ে আর আসন্ন বিপদের আশঙ্কায় মোসম্মত আর মাথা ঠিক রাখতে পারে না। এই ঢোঁড়াইটাই হয়েছে তার মেয়ের কাল। শোনো গো বাছারা। তারপর মোসম্মত সব কথা বলে ছেলেদের, একটা কথাও লুকোয় না। ফৌজের লোক ঘরে আনবার দুর্নামের চেয়ে ঢোঁড়াইকে ঘরে আশ্রয় দেবার দুর্নাম অনেক ভালো। রামায়ণজি, চুপ চুপ, আস্তে। কিন্তু শত চেষ্টা সত্ত্বেও এত হট্টগোল চুপি চুপি সেরে ফেলা যায় না। টোলার লোকেও তখন লাঠি নিয়ে পৌঁছে গিয়েছে চেঁচামেচি করতে। গনৌরীর ছেলের কাছ থেকে খবরটা জানবার পর বড়রা এতক্ষণ নিজেদের মধ্যে শলা পরামর্শ করছিল। জমাট কুয়াশা চিরে ফৌজি ক্যাম্পের হুইসেল বেজে ওঠে। গুটি পোকার ঘরের দিক থেকে অনেকগুলো টর্চের আলোর ঝাঁটা দেখা যাচ্ছে অন্ধকারের মধ্যে। সিটি মেরেছে রে, পালা পালা, এই এসে পড়ল বলে। থাকে কেবল যারা যেতে পারে না, লচুয়া চৌকিদার, মোসম্মত আর সাগিয়া। ফৌজ যেন আগে এইখানেই আসে রামজি, তাহলে ঢোড়াইটা খানিকটা সময় পায় দূরে চলে যাবার। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন।
পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।